আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নতুন আরেকটি অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর এই অধ্যায়টি আমরা চলমান অধ্যায়, অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ। আমরা বিগত ক্লাসে দেখেছিলাম খতিয়ান, জাবেদা দেখেছি, খতিয়ান দেখেছি। তো আজকে আমরা হিসাবের বইসমূহ এই অধ্যায়ের আরেকটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তার নাম হলো নগদান বই। এটা এসএসসি লেভেলের জন্য যেমন এটা খুবই গুরুত্বপূর্ণ, একই সাথে আমাদের এইচএসসি বন্ধু যারা আছে, আমাদের এইচএসসি বন্ধুদের জন্য এটি সমানভাবে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এবং এখান থেকে প্রায়ই প্রতি বছর আমাদের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো প্রথমেই আমরা একটু যে বিষয় নিয়ে আলোচনা করব যে নগদান বই বিষয়টা কি, বা নগদান বই আসলে কি। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে নির্দিষ্ট সময়ে বিভিন্ন উৎস হতে মোট কত নগদ অর্থের প্রাপ্তি ঘটেছে এবং বিভিন্ন খাতে মোট কত নগদ অর্থের প্রদান হয়েছে তা জানার জন্যই নগদান বই তৈরি করা হয়। অর্থাৎ শুধুমাত্র নগদ লেনদেনগুলো নগদান বইতে আসবে। এখানে কিন্তু দুইটা কথা বলছে। একটা হলো নগদ অর্থের প্রাপ্তি, অর্থাৎ আমরা জানি যে নগদ টাকা যখন আসে আমরা সেই পরিমাণ টাকাকে ডেবিট করি, আর নগদ টাকা যখন আমাদের চলে যায় প্রদান বাবদ বা বিভিন্ন কারণে যখন আমরা নগদ অর্থ খরচ করি তখন আমরা তাকে ক্রেডিট করি। তার মানে এখানে দুইটা পাশ, একটা হলো ডেবিট পাশ মানে নগদ অর্থের প্রাপ্তি পাশ, আর একটা হলো ক্রেডিট পাশ মানে হলো নগদ অর্থের প্রদান পাশ। এই নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান এই দুইটা নিয়েই মূলত নগদান বই তৈরি করা হয়। তো এখানে তোমরা স্ক্রিনে আরো দেখতে পাচ্ছ যে নগদ এই যে প্রাপ্তি এবং নগদ যে প্রদান, তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো এখানে দেখো দুইটা আছে, নগদ প্রাপ্তি ও নগদ প্রদান। এই দুই পাশের পার্থক্যের মাধ্যমেই আমরা মাস শেষে নগদ উদ্ধৃত্ত বা নগদ টাকার জের নির্ণয় করি। অর্থাৎ নগদ টাকা তোমার হাতে কত ছিল এবং ওই মাসে বা ওই হিসাব সময়ে তুমি নগদ টাকা কত খরচ করছো, এই দুইটার পার্থক্যই হলো তোমার হাতে এখন কত নগদ টাকা আছে। দ্যাট মিন্স যাকে আমরা বলি নগদ টাকার জের। আচ্ছা, এরপর আমরা দেখি নগদান বই হিসাবের প্রাথমিক বই হওয়া সত্ত্বেও তা পাকা বইয়ের ন্যায় কাজ করে। আমরা জানি হিসাবের পাকা বই কোনটা, সিয়াম বলতে পারো হিসাবের পাকা বই কোনটাকে বলা হয়? হিসাবের হিসাব পাকা বইটা হবে খতিয়ান। রাইট রাইট, ধন্যবাদ তোমাকে। হিসাবের পাকা বই হলো খতিয়ান। তো নগদান বই অনেকটা খতিয়ানের মতো কাজ করে থাকে। এখন আমরা দেখব যে নগদান বই কত ধরনের হতে পারে বা কত রকমের নগদান বই হতে পারে। তো দীর্ঘদিন ধরে প্রচলিত নগদান বইয়ের সংখ্যা হলো চারটা। একটা হলো এক ঘরা নগদান বই, এরপর হলো দুই ঘরা নগদান বই, এরপর হলো তিন ঘরা নগদান বই, এবং শেষেরটা হলো খুচরা নগদান বই। এক ঘরা নগদান বই, দুই ঘরা নগদান বই, তিন ঘরা নগদান বই, এই তিনটা কাছাকাছি, অর্থাৎ একই রকম। এক ঘরা, দুই ঘরা এবং তিন ঘরা নগদান বই, এই তিনটা একেবারে কাছাকাছি। আর এই তিনটা থেকে একটু সামান্য ব্যতিক্রম হলো খুচরা নগদান বই, যেটা একটু আলাদা ধরনের। কিন্তু এক ঘরা, দুই ঘরা, তিন ঘরা এই তিনটা কাছাকাছি। এবং আমরা যারা এসএসসি থেকে এসেছি, যারা এসএসসি তে কমার্সে ছিলাম বা ব্যবসায় শিক্ষা শাখায় পড়াশোনা করছি, তারা এক ঘরা, দুই ঘরা, তিন ঘরা সম্বন্ধে তারা অনেক পরিচিত। কিন্তু খুচরা নগদান বই সম্বন্ধে তাদের আশা করি কোনো ধারণা নেই, এখন ধারণা তৈরি হবে। এক ঘরা নগদান বই অনেকটা খতিয়ানের টি ছকের মতো। আমরা জানি যে খতিয়ান দুই ভাবে করা হয়, একটা হলো টি ছক আর একটা হলো চলমান জের ছক। তো এই এক ঘরা নগদান বই এটা অনেকটা খতিয়ানের মতো। খতিয়ানের যে আমরা টি ছক দেখেছিলাম, খতিয়ানের ওই টি ছকের মতো। আর হলো এখানে দুই পাশে টাকার ঘর একটা করে থাকবে। এখানে দুই পাশে টাকার ঘর একটা করে থাকবে। একটা হলো প্রাপ্তি পাশে একটা টাকার ঘর থাকবে,
আবার প্রদান পাশে একটা টাকার ঘর থাকবে, এবং এক ঘরা নগদান বইতে মোট ঘরের সংখ্যা হলো 10টা। দুই ঘরা নগদান বই, এখানে দুই পাশে টাকার ঘর দুটি করে থাকে, অর্থাৎ এক ঘরা নগদান বইতে টাকার ঘর একটা করে থাকে, এই কারণে এটার নাম হলো এক ঘরা নগদান বই। আর দুই ঘরা নগদান বইতে দুই পাশে টাকার ঘর দুইটা করে থাকে, এই জন্য এটার নাম হলো দুই ঘরা নগদান বই। এখানে নগদের টাকার ঘরের সাথে ব্যাংকের ঘরের টাকা থাকবে। আমি আবারও একটু রিপিট করতেছি, এক ঘরা নগদান বইতে শুধু একটাই টাকার ঘর থাকে, তা হলো নগদ টাকা। আর দুই ঘরা নগদান বইতে টাকার ঘর দুইটা থাকে, নগদের টাকা ও ব্যাংকের টাকা, এবং মোট ঘরের সংখ্যা হলো 12টা। তিন ঘরা নগদান বইতে দুই পাশে টাকার ঘর তিনটি করে থাকে, তিনটি করে টাকার ঘর থাকার কারণে এটার নাম হয়েছে তিন ঘরা নগদান বই। নগদের টাকা, ব্যাংকের টাকা এবং বাট্টার ঘরের টাকা। আমি আবারও বলতেছি, এক ঘরা নগদান বইতে টাকার ঘর একটা করে থাকতো, শুধুমাত্র নগদের টাকা একটা করে টাকার ঘরে থাকার কারণে এটার নাম হয়েছে এক ঘরা নগদান বই। দুই ঘরা নগদান বইতে টাকার ঘর দুইটা করে থাকে, দুইটা করে থাকার কারণে এটার নাম হয়েছে দুই ঘরা নগদান বই। সেই দুইটা করে টাকার ঘর কি কি? একটা হলো নগদের টাকা, আর একটা হলো ব্যাংকের টাকা। আর তিন ঘরা নগদান বইতে টাকার ঘর থাকে তিনটা করে, নগদের টাকা, ব্যাংকের টাকা ও বাট্টার টাকা। এবং তিন ঘরা নগদান বইতে মোট ঘরের সংখ্যা হলো 14টা। এখন আমরা একটা এক ঘরা নগদান বইয়ের ঘর দেখতে পাচ্ছি। প্রমি, তুমি এখন বলো, স্ক্রিনে তুমি এক ঘরা নগদান বইতে কি কি জিনিস দেখতে পাচ্ছ, কি কি ঘর দেখতে পাচ্ছ? প্রমিকে অনুরোধ করছি বলার জন্য। জি স্যার, ডেবিট পাস একটা, আরেকটা হচ্ছে ক্রেডিট পাস। ডেবিট পাশে আছে তারিখ, প্রাপ্তি, ভ্যাট নং। স্যার এটা কি হবে? ভ্যাট নং, ভাউচার নং। ও ভাউচার নং, ক্ষুদ্র পৃষ্ঠা, টাকা। এবং ক্রেডিট পাশে তারিখ, প্রদান, ভাউচার নং, খর্বিত পৃষ্ঠা, টাকা। খতিয়ান পৃষ্ঠা। ও খতিয়ান পৃষ্ঠা। আচ্ছা, এখন প্রমি তুমি বলো, মাঝখানে তুমি একটা হলুদ ডিভাইডার দেখতে পাচ্ছ, তাই না? জি স্যার, জি। কেন আমি এই হলুদ ডিভাইডারটা রাখছি বলতে পারো? কারণ দুইটা পাশে ভাগ, হ্যাঁ রাইট রাইট, দুইটা ভাগ পাশে ভাগ করার জন্য। থ্যাংক ইউ তোমাকে। এখানে তুমি যদি খেয়াল করো যে ডেবিট জি। পাশে যা আছে ক্রেডিট পাশেও কি তাই আছে, তাই না? জি। এখন ডেবিট পাশে যা ক্রেডিট পাশেও তা। আর টাকার ঘর কয়টা আছে এখানে? দুটি করে। টাকার ঘর একটা করে আছে। দুই পাশে টাকার ঘর কয়টা করে? একটা করে। এই কারণে এইটার নাম হলো এক ঘরা নগদান বই। এক ঘরা নগদান বই। তুমি বুঝতে পারছো? জি। এবং এখানে মোট ঘর সংখ্যা কয়টা? 10টি। ডেবিট পাশে কয়টা? 5টি। ক্রেডিট পাশে 5টি, মোট এখানে 10টি। যে টাকার ঘর আছে, এটা কোন টাকার ঘর? নগদের টাকার ঘর না ব্যাংকের টাকার ঘর? নগদ। আচ্ছা ঠিক আছে। এখন আমরা এক ঘরা নগদান বই কিভাবে অঙ্ক করব ছকটা আমরা মাত্র দেখলাম। এখন আমরা একটি বাস্তবধর্মী একটি অঙ্কের সমাধান দেখি। প্রমি, তুমি কি সমাধানটি দেখতে পাচ্ছ? জি স্যার। প্রত্যেকটা লেনদেন প্রাপ্তি যদি ঘটে, অর্থাৎ নগদ টাকা যদি আসে, তাহলে সেটি ডেবিট পাশে আসবে, এবং নগদ টাকার যদি প্রদান হয়, অর্থাৎ খরচ হয়, যেমন বেতন প্রদান, অফিস খরচ প্রদান, ভাড়া প্রদান, এই ধরনের যদি কোনো কথা থাকে, তাহলে সেই টাকাগুলো কোন পাশে যাবে? ক্রেডিট পাশে, প্রদান পাশে। আর ডেবিট পাশ মানে হলো তুমি যদি টাকা পাও, যেমন নগদে বিক্রয়, কারো কাছ থেকে তুমি নগদের ঋণ গ্রহণ করলা, দেনাদার থেকে যদি তুমি টাকা পাও, বা তুমি ব্যবসায় যদি কোনো টাকা নিয়ে ব্যবসা শুরু করো, কোনো কমিশন পাও, বা ব্যাংক থেকে যদি তুমি টাকা উঠাও, অর্থাৎ এনি হাউ ইফ দেয়ার ইজ এ অকারেন্স অফ ক্যাশ রিসিপ্ট, মানে নগদ টাকা আসার কোনো ঘটনা ঘটে, সেগুলো প্রাপ্তি পাশে যাবে। আর নগদ টাকা যদি প্রদান হয়, সেগুলো প্রদান পাশ মানে ক্রেডিট পাশে যাবে।
প্রমি, তুমি কি এক ঘোড়া নগদান বই বুঝতে পেরেছো? জি স্যার, ধন্যবাদ বুঝতে তোমাকে। পেরেছি। এখন আমরা দেখব দুই ঘোড়া নগদান বই। সিয়াম, তুমি স্ক্রিনে কয়টা ঘর দেখতে পাচ্ছ? স্যার 12টা। মোট 12টা। ধন্যবাদ তোমাকে। ডেবিট পাশে কয়টা ঘর? ডেবিট পাশে 6টা ঘর। একই সাথে ক্রেডিট পাশে কয়টা ঘর দেখতে পাচ্ছ সিয়াম? 6টা ঘর, রাইট। 6টা ঘর, রাইট রাইট রাইট। আমার মনে হয় সিয়ামের একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, তারপরও সিয়াম ক্রেডিট চেষ্টা করো। হ্যাঁ, রাইট রাইট। সিয়াম, তুমি বলো টাকার ঘর এখানে দুই পাশে কয়টা করে দেখা যাচ্ছে? স্যার প্রত্যেক পাশে 2টা কইরা। রাইট, প্রত্যেক পাশে টাকার ঘর দুইটি করে। সেই দুটি টাকার ঘরের নাম কি? একটা হচ্ছে নগদ টাকা আর একটা ব্যাংক টাকা। জি, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। একটা হলো নগদের টাকার ঘর আর একটা হলো ব্যাংকের টাকার ঘর। তোমার উত্তর সঠিক। তো এটা হলো দুই ঘোড়া নগদান বই। এখানে টাকার ঘর দুটি করে থাকার কারণে এটার নাম হয়েছে দুই ঘোড়া নগদান বই। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি নগদের একটি টাকার ঘর, একই সাথে ব্যাংকের একটি টাকার ঘর, এবং এই টাকার ঘরগুলো এই টাকা এই এই টাকার ঘরগুলো ডেবিট পাশে যেরকম আছে, আবার এই টাকার ঘরগুলো ক্রেডিট পাশেও আছে। এই উভয় পাশে টাকার ঘর থাকার কারণে আমরা একে বলছি দুই ঘোড়া নগদান বই। এখন আমি সিয়ামকে একটু অনুরোধ করব যে তুমি যে টাকার ঘর দেখতে পাচ্ছ, তুমি এখানে শুধু এক ঘোড়া নগদান বইয়ের সাথে এই দুই ঘোড়া নগদান বইয়ে ব্যতিক্রম কোন ঘরটা? স্যার এইখানে হচ্ছে শুধু ব্যাংক টাকাটা হচ্ছে ব্যতিক্রম। রাইট রাইট, ব্যতিক্রম হলো শুধু ব্যাংক টাকার ঘর। ধন্যবাদ তোমাকে। এখন আমরা একটা বাস্তবধর্মী সমাধানমূলক একটি দুই ঘোড়া নগদান বই দেখি। আমাদের সামনে একটি দুই ঘোড়া নগদান বই আছে, সেম এক ঘোড়া নগদান বই এবং দুই ঘোড়া নগদান বই একই রকম, প্রায় একই রকম। পার্থক্য হলো শুধু দুই ঘোড়া নগদান বইতে একটা নতুন টাকার ঘর আসে, সেটা হলো ব্যাংকের ঘর। আমরা সেটা দেখতে পাচ্ছি। ধন্যবাদ তোমাদেরকে। এখন আমরা তিন ঘোড়া নগদান বই দেখবো। আমি প্রমির কাছে চলে আসি। প্রমি, আগের দুইটা নগদান বইয়ের চেয়ে প্রমি তুমি বলো এখন এখানে নতুন কি দেখা যাচ্ছে, ব্যতিক্রম? প্রদত্ত বার্তা ঘরটি আর আর প্রাপ্ত বার্তা ঘর। ধন্যবাদ তোমাকে। এক ঘোড়া এবং দুই ঘোড়া নগদান বইয়ের সাথে তিন ঘোড়া নগদান বইতে পার্থক্য শুধু এতটুকুই, এখানে নতুন করে দুটা বাট্টার ঘর আসছে। ডেবিট পাশে হলো প্রদত্ত বাট্টার ঘরের টাকা ঘর, এবং ক্রেডিট পাশে প্রাপ্ত বাট্টার ঘর নামে এই দুটো বাট্টার ঘর আসছে। এখন প্রমি, তোমাকে আমি আবারও বলতেছি, প্রমি তুমি উত্তর দাও, এখানে টাকার ঘর দুই পাশে মোট কয়টা করে? দুটি করে। আবারও ঠিকভাবে বলো, এখানে দুই পাশে টাকার ঘর তিনটি করে আছে। আবারও দেখো, টাকার ঘর দুটি করে না, টাকার ঘর কিন্তু তিনটা করে। আবার দেখো, বাট্টার ঘরটাও জি কিন্তু টাকার ঘর। তাহলে দুই পাশে জি টাকার ঘর জি, কয়টি করে আছে? মোট 6টি করে। 6টি না। আবার ঠিকভাবে বলো, ডেবিট পাশে টাকার ঘর কয়টি? ডেবিট পাশে হচ্ছে 3টি আর ক্রেডিট পাশে হ্যাঁ, 3টি। তিনটি, মানে উভয় পাশে তিনটি করে টাকার ঘর আছে। এই কারণে এই নগদান বইকে বলা হয় তিন ঘোড়া নগদান বই। অর্থাৎ আগের নগদান বইয়ের চেয়ে এটার পার্থক্য এইটাই, যেখানে দুই পাশে দুটো বাট্টার ঘরের টাকা আসছে। এখন আমরা বাস্তবধর্মী একটা অঙ্ক দেখব। জি এখানে আমরা একটা বাস্তব অঙ্ক দেখতে পাচ্ছি। আগের যেই আহ, দুই ঘোড়া বা এক ঘোড়া নগদান বই আমরা দেখেছিলাম, আগের নগদান বইয়ের সাথে এই নগদান বইয়ের এতটুকুনই পার্থক্য যে এখানে বাট্টার ঘরের টাকা আসছে। এখন দেখো, তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ উভয় পাশে তিনটা করে টাকার ঘর। ডেবিট পাশেও তিনটা টাকার ঘর, ক্রেডিট পাশেও তিনটা টাকার ঘর। আর এই তিনটা করে টাকার ঘর থাকার কারণেই এটার নাম হয়েছে তিন ঘোড়া নগদান বই। তোমরা দুইজনেই আমি যে এতটুক পর্যন্ত পড়াইছি, এই পর্যন্ত কি তোমাদের কোনো বোঝায় সমস্যা আছে বা কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, না হলে আমি সামনে যাব। স্যার প্রদত্ত বার্তা আর প্রাপ্ত বার্তাটা যদি একটু বুঝিয়ে দিতেন। প্রদত্ত বার্তা হলো
প্রদত্ত বাট্টা হলো, আমরা ইতিমধ্যে শিখেছি বাট্টা দুই ধরনের, একটা হলো কারবারি বাট্টা আর একটা হলো নগদ বাট্টা। কারবারি বাট্টা মানে হলো মূল্য তালিকা থেকে অর্থাৎ ক্রয় মূল্যের উপরে যে টাকা ছাড় দেওয়া হয় তাকে কারবারি বাট্টা বলে। যেমন 10% বাট্টায় ধারে পণ্য ক্রয় বা 20% বাট্টায় ধারে পণ্য বিক্রয়। দোকানে তুমি কোনো কিছু কিনতে গেলা, মূল্য তালিকার উপরে যে ছাড়টা দেওয়া হয় ক্রেতা বিক্রেতার ক্রয় বিক্রয়ের সময়, তখন সেটাকে বলা হয় কারবারি বাট্টা। কিন্তু কারবারি এখানে যে বাট্টা। বাট্টাটা দেখানো হয়েছে এই বাট্টাটা হলো নগদ বাট্টা। নগদ বাট্টা কাকে বলে? দেনা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে, দেনা পাওনা পূর্ণ নিষ্পত্তিতে পাওনাদারকে যে টাকা পাওনাদারকে যে টাকা ছাড় দেওয়া হয় সেই পরিমাণ টাকাকে বলা হয় তোমার বাট্টা। এখানে যখন বাট্টা প্রদত্ত আমরা বাট্টা দেই, হচ্ছে বাট্টা। বাট্টা আমরা দেই সেটা হলো প্রদত্ত বাট্টা। আর যখন আমরা দেনাদারের কাছ থেকে দেনাদারের কাছ থেকে যখন আমরা বাট্টাটা ছাড় নেই, পাই। তখন হ্যাঁ রাইট ছাড় পাই, ছাড় তাদেরকে আমি যখন ছাড় দেই যে আপনার এত টাকা দেওয়ার দরকার নেই, এত টাকা দেন, এই দেনাদারকে যখন আমরা ছাড় দেই এটা হলো আমাদের প্রদত্ত বাট্টা। আর পাওনাদারকে যখন আমরা বলি যে আপনাকে আমরা ছাড় দিলাম, এটা হলো এটা যখন পাওনাদারকে আমরা প্রাপ্ত ছাড় বাট্টা। দেই, পাওনাদারকে আমরা বলি যে আপনি এত টাকার জায়গায় আমরা যখন কারো পাওনাদার হয়ে থাকি তখন তাদের কাছ থেকে যদি আমরা টাকা ছাড় পাই, যে আমরা 5,000 টাকার আমরা পাওনাদার হিসাবে তাদের কাছে আছি কিন্তু তারা আমাকে 200 টাকা ছাড় দিচ্ছে, তারা বললো যে আপনি 4,800 টাকা দেন, এই যে আমরা পাওনা টাকা পরিশোধের সময় যে টাকা ছাড় পাইলাম এটাকে বলা হয় প্রাপ্ত বাট্টা। তো প্রাপ্ত বাট্টা যায় ক্রেডিট পাশে আর প্রদত্ত বাট্টা যায় ডেবিট পাশে। আমরা কি এই পর্যন্ত বুঝেছি? জি স্যার। জি ঠিক স্যার। আছে, তাহলে আমরা একটু সামনে যাই। এখানে নগদান বই তৈরি করার সময় বেশ কিছু বিষয় আছে আমরা মাথায় অবশ্যই রাখতে হবে, জরুরি কিছু বিষয়। এক নাম্বার হলো ধারে সংঘটিত লেনদেন নগদান বইতে আসে না। ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য বিক্রয় এগুলো কোনো দিনও নগদান বইতে আসবে না। নগদান বইতে আসবে শুধু নগদ লেনদেন। পণ্য উত্তোলন নগদান বইতে আসবে না, মনে রাখবা। যখন পণ্য উত্তোলন করা হয় সেই সমস্ত লেনদেন কখনো নগদান বইতে আসবে না। নগদান বইয়ের ডেবিট পাশে সকল প্রকার নগদের বা ব্যাংকের মাধ্যমে প্রাপ্তি বসে। যেমন তুমি যদি ব্যাংকে জমা দাও তাহলে ব্যাংকে টাকা বাড়বে, তাহলে সেটা নগদ পাশের ব্যাংকের ঘরে বসবে। আর যদি তুমি নগদে বিক্রি করো অর্থাৎ নগদে যদি তুমি টাকা পাও, যদি তুমি টাকা নগদে পাও সেক্ষেত্রে সেটা হবে তোমার নগদ প্রাপ্তি। অর্থাৎ ডেবিট পাশ হলো হয় নগদে প্রাপ্তি, অথবা যদি তুমি কোনো চেক পাও, তুমি যদি কোনো চেক পাও ব্যাংকের মাধ্যমে যে প্রাপ্তিটা ঘটে, এই শুধু প্রাপ্তিগুলো হবে ডেবিট পাশে। আর নগদান বইয়ের ক্রেডিট পাশে হবে সকল ধরনের প্রদান। হয় তুমি নগদে বেতন প্রদান করছো, নগদে ভাড়া প্রদান করছো, বা পণ্য ক্রয় করছো চেকে, মানে চেক দিয়ে তুমি পণ্য ক্রয় করছো, বা কাউকে চেক প্রদান করছো। এই যে নগদ এবং ব্যাংকের প্রদান অংশটুকু নগদান বইয়ের ক্রেডিট পাশে মানে প্রদান ঘরে বসে। আমি একটু আগে বলেছিলাম যে কারবারি বাট্টা নগদান বইতে আসবে না। নগদান বইতে কারবারি বাট্টা আসবে না। নগদান বইতে তাহলে কোন বাট্টা আসবে? নগদান বইতে শুধুমাত্র নগদ বাট্টা আসবে, তাও 1 ঘরা 2 ঘরা নগদান বইতে আসবে না, 3 ঘরা নগদান বইতে আসবে। এখন আমি শ্যামের কাছে প্রশ্ন রাখি, শ্যাম তুমি উত্তর দাও, নগদ বাট্টা 1 ঘরা 2 ঘরায় কেন আসে না, শুধুমাত্র 3 ঘরা নগদান বইতে কেন আসে? শ্যাম, শ্যাম তুমি যদি আমার কথা শুনতে পাও তাহলে উত্তর দাও। আচ্ছা শ্যাম যদি না থাকো লাইনে, প্রমি উত্তর দাও, নগদ বাট্টা 3 ঘরা নগদান বইতে শুধুমাত্র কেন যায়? প্রমি, প্রদত্ত বাট্টার ঘরটি আছে। প্রমি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, উত্তর দিয়েছি। প্রমি আমাকে কি প্রদত্ত শুনতে বাট্টা। পাচ্ছ? নগদ বাট্টা কেন শুধুমাত্র 3 ঘরা নগদান বইতে যাবে? স্যার আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার। তাহলে যেটা বলতেছিলাম যে কারবারি বাট্টা নগদান বইতে আসবে না, শুধুমাত্র নগদ বাট্টা নগদান বইতে আসবে, তাও 1 ঘরা 2 ঘরা না, 3 ঘরা নগদান বইতে। তাহলে আমরা সামনে দেখি আর কি আছে। এরপর আমরা দেখি যে মাসের প্রথম নগদ উদ্ধৃত্ত বা ব্যাংক জের দেওয়া থাকলে তা ডেবিট পাশে ব্যালেন্স বিডি নামে
নগদ ও ব্যাংকের ঘরে বসবে। আবারও বলতেছি, লেনদেনটা কিরকম থাকবে? লেনদেনটা এরকম থাকবে যে মাসের প্রথমে নগদ উদ্ধৃত্ত বা ব্যাংক জের দেওয়া থাকলে তার ডেবিট পাশে ব্যালেন্স বিডি নামে নগদ ও ব্যাংকের ঘরে বসবে। বিষয়টা কিরকম আমরা একটু দেখি। এই যে দেখি আমরা এখানে এখানে দেখি আমরা কি লেখা আছে, একটু যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো। ব্যালেন্স বিডি, এখানে ব্যালেন্স বিডি নামে লেখা আছে। ব্যালেন্স বিডি নগদের ঘরে 5,000 এবং ব্যাংকের ঘরে আছে 3,000। নগদের ঘরে 5,000, ব্যাংকের ঘরে 3,000, ব্যালেন্স বিডি। কেন এখানে আমরা ব্যালেন্স বিডি লিখলাম? কারণ এখানে অঙ্কে লেনদেনটা এরকম ছিল যে মাসের শুরুতে প্রারম্ভিক জের বা হাতে নগদ 5,000 টাকা এবং ব্যাংকে জমা 3,000। এরকম কথা যখন আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, মাসের শুরুতে কোনো উদ্ধৃত্ত যদি দেওয়া থাকে, তখন আমরা কি করব? তখন মাসের শুরুতে যদি দেওয়া থাকে তখন আমরা কি করব? তখন আমরা এটা ডেবিট পাশে ব্যালেন্স বিডি নামে নগদ ও ব্যাংকের ঘরে বসাবো। কিন্তু যদি বলে যে রহিম সাহেব এত টাকা নগদ ও ব্যাংকে জমা নিয়ে ব্যবসা শুরু করলেন, যদি এরকম কথা থাকে তাহলে ডেবিট পাশে বসাবো ঠিকই, কিন্তু ব্যালেন্স বিডি নামে বসাবো না। তখন বিবরণের ঘরে আমরা মূলধন নামে লেখাবো। অর্থাৎ আগে আমরা ব্যালেন্স বিডি নামে নগদ ও ব্যাংকের ঘরে বসাতাম, এখন আমরা কি করব? ডেবিট পাশে ঠিকই বসাবো ব্যাংকের ঘরে এবং নগদের ঘরে, কিন্তু বিবরণের ঘরে আমরা মূলধন হিসাব লিখব। কখনো যদি প্রশ্নে বা উদ্দীপকে বলা থাকে যে ব্যাংক ওডি, ব্যাংক ওডি মানে ব্যাংক ওভারড্রাফট, অর্থাৎ বাংলায় বলে ব্যাংক জমাতিরিক্ত। যদি ব্যাংক ওভারড্রাফট বা ব্যাংক ওডি দেওয়া থাকে, ব্যাংক জমাতিরিক্ত, তাহলে সেটা ডেবিট পাশে ব্যালেন্স বিডি নামে ব্যাংকের ঘরে বসবে না। সেটা কোন পাশে বসবে? সেটা ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি নামে ব্যাংকের ঘরে বসবে। আবারও বলতেছি, যদি ব্যাংক জমাতিরিক্ত কোনো টাকা দেওয়া থাকে, সেটা ডেবিট পাশে ব্যাংকের ঘরে ব্যালেন্স বিডি নামে বসবে না, সেটা ব্যালেন্স বিডি নামে ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে বসবে। আরেকটি বিষয় মনে রাখতে হবে, নগদান বইয়ের নগদ টাকার ঘর কখনোই ক্রেডিট জের বা ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করবে না। নগদান বইয়ের সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। অর্থাৎ নগদান বইয়ের নগদ টাকার ঘর, নগদান বইয়ের নগদ টাকার ঘর সবসময় ডেবিট পাশ মানে প্রাপ্তি পাশ বড় হবে ক্রেডিট পাশ মানে প্রদান পাশের চেয়ে। এই কারণে সবসময় নগদান বইয়ের নগদ টাকার ঘর ডেবিট ব্যালেন্স প্রকাশ করবে, ক্রেডিট জের বা ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করবে না। আমাদের নগদান বইতে সকল লেনদেন সঠিকভাবে লেখার পরে আমরা দেখতে হবে আমাদের কোন পাশ ছোট আর কোন পাশ বড়। অর্থাৎ ডেবিট বা ক্রেডিট পাশের ডেবিট বা ক্রেডিট পাশ টাকার যোগফলের দিক থেকে ডেবিট পাশ বড় না ছোট বা ক্রেডিট পাশ বড় না ছোট, এটা আমাদের দেখতে হবে। আমরা দুই পাশ তুলনা করব যে ডেবিট পাশের টাকার যোগফল কত। নগদান বইয়ের নগদ টাকার ঘর, নগদান বইয়ের নগদ টাকার ঘর ডেবিট পাশে কত আছে, আর নগদান বইয়ের নগদ টাকার ঘরের ক্রেডিট পাশে কত আছে। আমরা এই টাকার যোগফলটা বড় বা ছোট দেখবো। যেমন আমি একটা অঙ্ক একটু দেখাই, এখানে আমাদের আগে থেকে একটা অঙ্ক করা আছে। এই আমরা একটা দুই ঘরা অঙ্ক দেখি তাহলে সুবিধা হবে। এই যে দুই ঘরা অঙ্ক, আমরা যদি এই দুই ঘরা অঙ্কটা দেখি, যে এখানে ডেবিট পাশে নগদ টাকার ঘরে কত আছে? 5,000, 9,000, 5,000, তিনটা আইটেম। আরো একটা আইটেম আছে 5,000, 9,000, 5,000 এবং 3,000। তাহলে 5 আর 9 14, 14 আর 5 19 আর 3 22,000। নগদান বইয়ের ডেবিট টাকার ঘরে মোট আছে 22,000, আর নগদান বইয়ের ক্রেডিট পাশে নগদ টাকার ঘরে আছে 5 আর 3 8,000, 5 আর 3 8,000। তার মানে নগদান বইয়ের এই নগদ টাকার ঘরে ডেবিট পাশ বড়, ক্রেডিট পাশ ছোট। আমরা যদি একটু ব্যাংকের দিকে তাকাই, যে ব্যাংকের টাকার ঘরে ডেবিট পাশে আছে 6 আর 3 9, 9 আর 7 16,000, আর নগদান বইয়ের এই ব্যাংকের টাকার ঘর ক্রেডিট পাশে আছে 2 আর 2 4 আর 5 9,000। তার মানে এখানেও দেখা যাচ্ছে ক্রেডিট পাশ ছোট। অর্থাৎ এখানে আমাদের দেখতে হবে সব অঙ্ক সব পোস্টিং করার পর, লেনদেনগুলো করার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো কোন পাশ বড় সেটা আমাদের দেখতে হবে, যে ডেবিট পাশে টাকার ঘর বড় নগদ
নগদ ঘরে সাধারণত ডেবিট পাশে টাকার ঘর অবশ্যই বড় হবে, কিন্তু ব্যাংকের ঘরে ডেবিট পাশে অনেক সময় টাকার ঘর বড় হতে পারে, আবার ক্রেডিট পাশে অনেক সময় টাকার ঘর যোগফলের দিক থেকে বড় হতে পারে, সেটা আমরা দেখব। এরপর টাকার ঘরের অঙ্কে যোগফলের ক্ষেত্রে টাকার ঘর যেই পাশে ছোট হবে, মানে যেই পাশে টাকার ঘর ছোট হবে, ছোট পাশে ব্যালেন্স সিডি হয়, ছোট পাশে সিডি হয়। আর বড় পাশে অর্থাৎ যেই পাশে ব্যাংকের ব্যাংকের ঘর, ব্যাংকের ডেবিট পাশ যদি বড় হয় টাকার অঙ্কের ক্ষেত্রে, তাহলে ডেবিট পাশ বড় হওয়ার কারণে ডেবিট পাশে ব্যালেন্স বিডি হবে। আর যদি দেখি যে ব্যাংকের ঘর ক্রেডিট পাশে টাকার ঘর বড় হয়, যদি ক্রেডিট পাশে টাকার ঘর বড় হয়, তাহলে আমরা কি করব, ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি লিখবো। আবার বলতেছি, বড় পাশে বিডি হবে আর ছোট পাশে সিডি হবে। এটা সহজে মনে রাখার জন্য স সি স সি ছোট সিডি, স সি ছোট সিডি, ব বি বড় বিডি, ব বি বড় বিডি। মানে ওখানেও সি সি আছে ছোট সিডি, এখানেও ব বি আছে ব বড় বিডি। বড় পাশে ব্যালেন্স বিডি হবে আর ছোট পাশে ব্যালেন্স সিডি হবে। এটা করে আমরা উভয় পাশে জেড টেনে আমাদের কাজ সমাপ্ত করব। যেমন আমরা যদি আবার ওই অঙ্কটা দেখি, একটু আগে যেটা দেখছিলাম, তোমরা যদি খেয়াল করো, এখানে এখানে যে অঙ্কটা আমরা দেখছিলাম একটু আগে, দুই ঘর নগদান বইয়ের একটি অঙ্ক আমরা এর আগে দেখছিলাম। এই হলো সেই দুই ঘর নগদান বই। আমরা যদি দেখি, আমরা দেখি এখানে ব্যালেন্স বিডি কোন পাশে হয়েছে, নগদের টাকার ঘরের কিন্তু ডেবিট পাশে বড় হওয়ার কারণে ব্যালেন্স বিডি এ পাশে হয়েছে। আবার একই সাথে ব্যাংকের টাকার ঘরও ডেবিট পাশে হওয়ার কারণে ব্যাংকের টাকার ঘর এখানে ডেবিট পাশ বড় হওয়ার কারণে ব্যালেন্স বিডি এই ডেবিট পাশে হয়েছে। আর টাকার ঘর, নগদের টাকার ঘরও ছোট, দুই পাশের যোগফলে নগদের টাকার ঘরও ছোট, আবার ব্যাংকের টাকার ঘরও ছোট। এই কারণে ব্যালেন্স সিডি এই দুই পাশের ছোট হওয়ার কারণে ক্রেডিট পাশে ব্যালেন্স সিডি হয়েছে। আরেকটা কথা মনে রাখতে হবে যে এই ব্যালেন্স সিডি কিন্তু জেড টানার আগে লিখতে, আমরা কিন্তু জেড টানছি। দেখো এখানেও 22,000-এ জেড টানছি, আবার এখানেও 22,000-এ জেড টানছি, উভয় পাশের যোগফল। আবার এখানে ব্যাংকের ঘরে 16,300 জেড টানছি, আবার এখানে 16,300 জেড টানছি। জেরের আগে কিন্তু এই ব্যালেন্স সিডি লিখেছি, আর এই পাশে কি করছি, জেরের পরে আমরা ব্যালেন্স বিডি টেনেছি। আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে এই যে ব্যালেন্স সিডি হয় শেষ তারিখে, ব্যালেন্স সিডি হবে শেষ তারিখে, আর ব্যালেন্স বিডি হবে পরের মাসের শুরুর তারিখে। যেমন আমরা অঙ্কটা করেছিলাম নভেম্বর মাসের অঙ্ক, এই কারণে ব্যালেন্স সিডি হয়েছে নভেম্বর মাসের শেষ তারিখ 30শে নভেম্বর, আর ব্যালেন্স বিডি হয়েছে পরের মাসের শুরুর তারিখ, পরের মাস মানে ডিসেম্বর 1। আচ্ছা, এই অঙ্কটা যদি আমরা ডিসেম্বরেই করতাম, তাহলে কিন্তু এইটা 2017-এর ডিসেম্বর মাসের যদি অঙ্ক হইতো, তাহলে ব্যালেন্স বিডি হইতো 2018-র জানুয়ারি মাসের 1 তারিখ। অর্থাৎ পরের মাসের শুরুর তারিখে হয় ব্যালেন্স বিডি, আর ওই মাসের শেষ তারিখে হয় ব্যালেন্স সিডি। তো এটা হলো আমাদের এখানের শেষ যে বিষয়টা, আমরা একটু দেখি এরপর কি আছে। এই যে সিডি হবে ওই মাসের শেষ তারিখে, আর বিডি হবে পরের মাসের শুরু তারিখে। এটা তো আমরা মাত্র তোমাদেরকে বললামই। আচ্ছা, এরপর হলো কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা, খুবই গুরুত্বপূর্ণ। কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা, এখানে একটা ছবি দেখা যাচ্ছে। প্রমি, যদি তুমি শুনতে পাও তাহলে তুমি ছবিটা যদি একটু ব্যাখ্যা করো তাহলে ভালো হয়। প্রমি, যদি তুমি শুনতে পাও তাহলে একটু ব্যাখ্যা করতে পারো। আচ্ছা, প্রমি তোমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না, তুমি শুনে যাও। কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা বলতে বোঝায় যে নিচে লেখা আছে, যে সকল লেনদেনে ব্যাংক হিসাব ও নগদান হিসাব দুটোই থাকবে, যে সকল লেনদেনে ব্যাংক হিসাব এবং নগদান হিসাব দুটোই থাকবে, তা নগদান বইয়ের উভয় পাশে লিখতে হবে এবং খতিয়ান পৃষ্ঠার ঘরে ক বা সি, কতে কন্ট্রা, সিতে কন্ট্রা, বাংলায় কন্ট্রা, ইংলিশে কন্ট্রা লেখা যায়। অর্থাৎ যেই লেনদেনে নগদান এবং ব্যাংক দুটোই থাকবে, সেই লেনদেনগুলো উভয় পাশে, ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ নগদান বইয়ের উভয় পাশে যাবে, আর এই কারণে এটাকে বলা হয় কন্ট্রা এন্ট্রি। যেমন আমি যদি বলি ব্যাংকে জমা দেওয়া হলো, এটা যাবেদা কি, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তার মানে এই লেনদেনে ব্যাংক হিসাবও আছে, নগদান হিসাবও আছে। আবার যদি আমি আরেকটা লেনদেন বলি যে ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে টাকা উঠানো হলো, এটার যাবেদা কি,
ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে অর্থ উত্তোলন করা হলো, এটা জাবেদা কি? নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তার মানে এই লেনদেনও ব্যাংক এবং নগদান আছে। অর্থাৎ যে সকল লেনদেনে ব্যাংক হিসাব এবং নগদান হিসাব দুটোই একসাথে থাকবে, সেই সকল লেনদেনকে আমরা কন্ট্রা এন্ট্রি বলে। আবার এই কারণে নগদান বইয়ের উভয় পাশেই লিখতে হবে এবং খতিয়ান পৃষ্ঠার করে ছোট্ট করে ক বা সি আমরা লিখতে পারি। এখন এই কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা বোঝার জন্য আমাদেরকে এই পিকচারে দেখা যাচ্ছে একটা ওঝা দেখা যাচ্ছে বা ফকির দেখা যাচ্ছে। ওঝা বা ফকিরের কাজ কি? ওঝা বা ভণ্ড ফকির বা এই যে যারা কবিরাজি করে তাদের কাজ হলো বান মারা, বান মারে। তারা কি করে? বিভিন্ন জাদুটোনা করে, যেটাকে বান বলা হয়। এই বান কেন মারে তারা? শত্রুদের জন্য আমরা সাধারণত এই কবিরাজের কাছে বান মারার জন্য যাই। শত্রুদের জন্য যাই কেন? বিপরীত উদ্দেশ্য নিয়ে। তার মানে এই বান শব্দের বতে হয় ব্যাংক, নতে হয় নগদান। বতে হয় ব্যাংক, নতে হয় নগদান। তার মানে বান মারি অর্থাৎ ব্যাংক এবং নগদান এই দুটো হিসাব যদি কোনো লেনদেনে থাকে তখনই সেটা বিপরীত দাখিলা হবে, অর্থাৎ নগদান বইয়ের উভয় পাশে যাবে। আমরা ছোট্ট করে যদি একটু দেখি যে এরকম লেনদেন হয়েছে কিনা যেটার দ্বারা নগদান বইয়ের উভয় পাশে গিয়েছে, আমরা একটু দেখি। আমরা একটু আমরা যদি একটু এখানে একটু খেয়াল করি, নভেম্বর মাসের 20 তারিখ লেনদেন, নভেম্বর মাসের 20 তারিখ লেনদেনটা যদি আমরা দেখি, নভেম্বর মাসের 20 তারিখ দেখো এখানে ব্যাংক হিসাব এখানে 5000, আবার এই পাশেও নভেম্বর মাসের 20 তারিখ নগদান হিসাব 5000, অর্থাৎ এটা হলো বিপরীত দাখিলা। এবং এখানে ক লেখা আছে, এই কটা সাধারণত খতিয়ান পৃষ্ঠায় লেখা হবে। অর্থাৎ দেখো 20 তারিখের লেনদেন, নগদান বইয়ে 20 তারিখের লেনদেন দুই পাশে গেছে, ডেবিট পাশেও 20 তারিখের লেনদেন আসছে, আবার ক্রেডিট পাশেও 20 তারিখের লেনদেন আসছে, ওই যে 5000 টাকা। আর এটাকে বলা হয় কন্ট্রা এন্ট্রি, আমরা খতিয়ানের ঘরে সি বা ক লিখবো। আর এই বিপরীত দাখিলা উভয় পাশে যাবে, কিন্তু নাম হবে কিন্তু বিপরীত নাম। যেমন এখানে আমরা টাকা বসাইছি কত টাকা? 5000 টাকা। কোন ঘরে বসাইছি? নগদের ঘরে। নাম কিন্তু হয়েছে বিপরীত নাম। কার নাম হয়েছে? ব্যাংক হিসাব হয়েছে। আবার এখানেও আমরা কিন্তু 5000 টাকা বসাইছিলাম বিপরীত দাখিলার কারণে ব্যাংকের ঘরে 5000, কিন্তু নাম বিবরণীর ঘরে কার নাম লিখছি? বিপরীত নাম লিখছি, মানে নগদান হিসাব লিখেছি। এটা হলো আমাদের একটা কন্ট্রা এন্ট্রি। আমরা 3 ঘোড়া নগদান বইতে এই আবার একটু কন্ট্রা এন্ট্রি দেখি। এই কন্ট্রা এন্ট্রি সাধারণত 1 ঘোড়া এবং 2 ঘোড়া নগদান বইতে হবে। এখানেও দেখো দেখা যাচ্ছে, দেখো মার্চ মাসের 3 তারিখ এটা কিন্তু একটা কন্ট্রা লেনদেন হয়েছে। মার্চ মাসের 3 তারিখ এটা 5000 টাকা উভয় পাশে হয়েছে, এটা হলো একটা কন্ট্রা এন্ট্রি। কিন্তু কন্ট্রা এন্ট্রির ক্ষেত্রে নাম কিন্তু বিপরীত নাম লেখছে। ব্যাংকের ঘরে টাকা বসাইয়া নগদের নাম লেখছে, আবার ক্রেডিট পাশে নগদের ঘরে টাকা বসাইয়া ব্যাংকের নাম লেখছে। এই লেনদেনটা এরকম ছিল, ব্যাংক থেকে উত্তোলন। এই লেনদেনটা ছিল কি? ব্যাংক থেকে উত্তোলন। এই লেনদেনটা ছিল ব্যাংক থেকে উত্তোলন। এই কারণে সরি আমি ভুল বলছি, এই লেনদেনটা ছিল ব্যাংকে জমা দেওয়া হলো। লেনদেনটা কি ছিল? ব্যাংকে জমা দেওয়া হলো। তার মানে ব্যাংকে টাকা বাড়ছে, ডেবিট পাশে ব্যাংকের টাকা বাড়ছে, আর বিপরীত নাম হয়েছে নগদান হিসাব। আর ব্যাংকে জমা দেওয়ার কারণে নগদ টাকা হ্রাস পাইছে, তাই ক্রেডিট পাশ মানে প্রদান পাশে নগদ টাকা দেখো কমাই দেওয়া হয়েছে 5000 টাকা, নগদের ঘরে টাকা কমাই দিছি মানে ক্রেডিট পাশে বসানো মানে কমানো প্রদান পাশ, আর বিপরীত নাম লিখছি ব্যাংক হিসাব। এটা একটা কন্ট্রা এন্ট্রি, কারণ এই লেনদেনটায় ব্যাংক এবং নগদান উভয় হিসাব থাকার কারণে এটি একটি কন্ট্রা এন্ট্রি হয়েছে। আচ্ছা, এখন আমরা দেখব এই কন্ট্রা এন্ট্রি আমরা দেখেছি অলরেডি বিপরীত দাখিল। এখন আমরা দেখব সাধারণত কন্ট্রা এন্ট্রি হয় কোন কোন লেনদেনের কারণে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাংকে হিসাব খোলা হলো, ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংক হতে উত্তোলন করা হলো, অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো, ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ করা হলো, ব্যাংকে জমাতিরিক্ত ব্যাংক থেকে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন করা হলো। সাধারণত এই সকল লেনদেন থাকলে সেক্ষেত্রে সেটা কন্ট্রা এন্ট্রি, মানে নগদান বইয়ের উভয় পাশে যাবে। কিন্তু প্রথম যে দুইটা, ব্যাংক হিসাব খোলা হলো, আর একটা হলো ব্যাংকে জমা দেওয়া হলো বা ব্যাংক হতে উত্তোলন করা হলো, এই প্রথম তিনটাই সাধারণত বেশি আসে। তবে যদি এরকম লেনদেন থাকে, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো বা মালিক কর্তৃক উত্তোলন করা হলো, এরকম কথা বললে সেটা কন্ট্রা এন্ট্রি হবে না। কেন? মালিক যদি ব্যাংক থেকে উত্তোলন করে সেটা জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এটার ভিতরে তো ব্যাংক এবং নগদান নাই। আবার মালিক যদি ব্যাংক থেকে উত্তোলন করে বা মালিক যদি ব্যবসা থেকে পণ্য উত্তোলন করে, তাহলে এই সকল লেনদেন কখনোই
কন্ট্রাএন্ট্রি হবে না, কারণ এই সকল লেনদেনে উত্তোলন এবং ব্যাংক থাকে, বা মালিক যদি ব্যবসা থেকে উত্তোলন করে তখন উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হবে, এইটাও কন্ট্রাএন্ট্রি হবে না, কারণ এখানে ব্যাংক হিসাব এবং নগদান হিসাব নাই। তো আমার বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা আজকের এই আজকের এই আজকের এই লেকচার থেকে তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা নগদান বইয়ের সেকেন্ড লেকচার নিয়ে আসবো। ওখানে আমরা একটা নগদান বই একেবারে বাস্তবে করে দেখাবো যে নগদান বই কিভাবে করতে হয়। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।